আমি শাফিউর রহমান ফারাবি। আমি ব্লগার ছিলাম, নিজস্ব ব্লগ ছিল, আমাদের বাসায় অনেক বইপত্র ছিল। মাসে মদিনা পত্রিকা নিয়মিত রাখা হতো। মাওলানা মঈনুদ্দিন খানের বইপত্র ছিল, দেওবন্দি আকিদা, এদের সিলসিলার বইপত্রগুলি ছিল। চরপীর সাহেবেরও কিছু বই ছিল, ইসহাক রহমতুল্লাহ আলাইহির। এথিস্ট যারা, তারাও যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে, মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি, আমার ব্যাকগ্রাউন্ড একই ছিল। প্রচন্ডভাবে আল্লাহ রাসূলকে আক্রমণ করছে, তা আমার কাছেও খারাপ লাগতো এই লেখাগুলি পড়ে। ওই প্রেক্ষাপটে মূলত আমি ব্লগে ঢুকি। রাজীব তো ছিল অফিসিয়াল নাস্তিক, এবং রাজীবের লাশ ঢাকা মিরপুর চিড়িয়াখানায় বাঘের খাদ্য হিসেবে দেওয়া হোক। রাজীব হত্যার এক সপ্তাহ পরে আমাকে অ্যারেস্ট দেখানো হয় আর কি। মাইক্রোওয়েভে মানুষ যতটুকু নির্যাতন করতে পারে, কিল ঘুষি, অনেক জোরে জোরে মারছে, ঘুষি মারছে, হাতুড়ি দিয়ে এই যে পায়ের গিরা এখানে বাড়ি দিত, এখানে মারলে ডাইরেক্ট ব্রেনে আঘাত করে। অভিজিৎ রায় হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় তখন আমি অ্যারেস্ট হই আর কি। আর অভিজিৎ রায়ের সাথে আমার যে ক্লেশ ছিল, এটা সারা বাংলাদেশ সবাই জানতো। তার বেশিরভাগ তার বই বিক্রি বন্ধ করেছিল আমি রকম.com-এ। র্যাব ঠিকই আমাকে সিলেট থেকে গুম করে ঢাকায় 2 দিন গুম রাখে, পরে যাত্রাবাড়িতে অ্যারেস্ট দেখায়। 2 দিনই চোখ বেঁধে রাখছিল, পিছনে হ্যান্ডকাপ। 3 বেলা শুধু চোখ খুলে দিত খাবার খাওয়ার জন্য। ওই সময় প্রস্রাব, বাথরুম সব ওই সময় করতে হতো, আর আমাদের জন্য চোখ খুলতো না। টিভিতে আমি রিমান্ড খাচ্ছি প্রায় 1 মাস। ওই সময় অনেক মারধর করা হয়, চোখে মারে, এখানে কানে অনেক জোরে থাপ্পড় মারে, কান ব্যথা করে। এখনো জসিদুর রহমানের সাথেও দীর্ঘদিন থাকা হয়েছে একই পাশের রুমে। এখনো সেদিন আমার বাড়িতে পুলিশ গেছে, আমি তখন ঢাকায় ছিলাম। তা আমার আম্মা খুব ভয় পেয়েছে। ফেসিবাদের সময় যা জুলুমের শিকার, এদেরকে অবশ্যই পুনর্বাসন করা উচিত, এতে ক্ষতিপূরণ দেওয়া উচিত, এদের জন্য কিছু একটা করা উচিত দেশবাসী। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি ইনসাফের মুখোমুখিতে। আজকে আমাদের অতিথি কারা নির্যাতিত ব্লগার শাফিউর রহমান ফারাবি। ফারাবি ভাই, আপনি ব্লগে লেখালেখি করেছিলেন, এর পরবর্তীতে গুম হয়েছেন, গ্রেফতার হয়েছেন এবং কারাগারে দীর্ঘ সময় কাটিয়েছেন। তো আজকে আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো। শুরুতে জানতে চাইব আপনার পরিচয়, বেড়ে ওঠা, পড়াশোনা সম্পর্কে, এবং আপনি কেন ব্লগে লেখালেখি শুরু করেছিলেন, এর প্রেক্ষাপটটা কি? আমি শাফিউর রহমান ফারাবি, পিতা ফেরদৌসুর রহমান মৃত, মা উম্মে সালমা শেলি, উনিও মৃত। তো আমার জন্ম হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া সদরে, রহমান বিল্লা কুমার শিমুল কালেশ্রী পাড়ায়। তো আমি আসলে খুব অল্প বয়সে আমার মাকে হারাই আর কি, 5 বছর বয়সে। তারপরে আমার পিতা আবার বিয়ে করেন স্টেপ মাদার আর কি। তো আমার পিতাও 2011 সালে ইন্তেকাল করেন। তো যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে আমার পিতার সরকারি চাকরির সুবাদে আমি বিভিন্ন জায়গায় ছিলাম বাংলাদেশের। আমাদের নেত্রকোনা জেলায় প্রায় 10 বছর ছিলাম, নেত্রকোনা জেলায়, কেন্দ্র, মোহনগঞ্জ, পূর্বধলা। আমি এসএসসি পাস করেছিলাম কেন্দ্র থেকে, কেন্দ্র জওহর ইস্পাত সরকারি উচ্চ বিদ্যালয়। পূর্বধলা আমি পড়াশোনা করেছিলাম 3 বছর, পূর্বধলা জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয়। আর মোহনগঞ্জে ছিলাম, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানা, হাওড়া এলাকা, ওইখানেও আমি প্রাইমারি স্কুলে ওখানে পড়েছিলাম। এর আগে আমি পড়েছিলাম কিশোরগঞ্জে, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোরগঞ্জে আর কি, ক্লাস 3 থেকে 5, ক্লাস 3 থেকে 5 এটা আর কি। তো বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকা হয়েছে পিতার সরকারি চাকরির সুবাদে আর কি। এটা একটা অনেক বড় একটা অভিজ্ঞতা আমার জীবনে, যে বিভিন্ন জেলার লোকদের সাথে উঠা বসা করা হয়েছিল আর কি। তো যাই হোক, আমি আসলে ওই সময় 2007-8 সালে থেকে লেখালেখি করেছিলাম। আমি এর আগে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ফিজিক্সে পদার্থবিজ্ঞান আর কি। আমি ব্লগার ছিলাম, নিজস্ব ব্লগ ছিল, প্রফেশন অনেকটা লেখালেখি ছিল ওই সময় এক প্রকার। আপনি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তো ধর্মীয় বিষয়ে আপনি কিভাবে লেখালেখি করতেন এবং জবাবগুলো দিতেন? আসলে আমি পারিবারিকভাবে একটু ইসলামিক ধ্যান ধারণার পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আমার পিতাও ইসলামী মনোভাব সম্পন্ন ব্যক্তি ছিলেন। উনি, আমাদের বাসায় অনেক বইপত্র ছিল, আমার দাদাও এক প্রকার আলেম ছিলেন। তো বাসায় অনেক বইপত্র ছিল, ইসলামী বইপত্র অভাব ছিল না। তো মাসে মদিনা পত্রিকা নিয়মিত রাখা হতো। মাওলানা মঈনুদ্দিন খানের বইপত্র ছিল, হেমগাজ্জারের কিছু বই ছিল, এই যেহেতু আর কি, মানে দেওবন্দি, আমরা তো জন্মসূত্রে হানাফি, দেওবন্দি আকিদা, এদের সিলসিলার বইপত্রগুলি ছিল আর কি, আমার পিতাও রাখতো। চরপীর সাহেবেরও কিছু বই ছিল, ইসহাক রহমতুল্লাহ আলাইহির, ওনার কিছু বইপত্র ছিল। তো সেই হিসেবে একটা ইসলামী পরিবারে জন্মগ্রহণ, মানে মন মানুষের সাথে সম্পূর্ণ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। তো ওই সময় তো আসলে আমি 2007-8 সালে ফেসবুকে ঢুকি, ব্লগের লেখাগুলি তখন পড়া হয়েছিল আর কি। প্রচণ্ড ইসলাম ধর্মকে আক্রমণ করতো ওই সময় ব্লগাররা, উগ্র নাস্তিকতাবাদ। তা আমার কাছেও খারাপ লাগতো এই লেখাগুলি পড়ে। আমি তখন চিন্তা ভাবনা করেছিলাম যে না, আমি চেষ্টা করি তাদের কিছু লেখা জবাব দিতে। কিন্তু আসলে আমি কিন্তু আসলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়েছি, কখনো মাদ্রাসায় পড়ি নাই, না আলিয়া মাদ্রাসা না কমি মাদ্রাসা। কিন্তু নাস্তিকরাও তো আসলে যেই প্যাটার্নে ইসলাম ধর্মকে আক্রমণ করতো, সেই প্যাটার্নটা আসলে আরবি ব্যাকরণের সাথে সম্পর্ক নয়। তারা তো আর আরবি ব্যাকরণে প্রশ্ন করে নাই, তারা তো প্রশ্ন করতো সিরাত, আল্লাহ রাসূলের বৈবাহিক জীবন, এইসব জিনিস নিয়ে আর কি। তো সেই হিসাবে দেখা যায় যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ার কারণে
এদের টপিকটা আমি ভালো ধরতে পেরেছি, যে এদের যে প্রশ্নটা ছিল বা এরা কী চাচ্ছে বা এরা কী রকম উত্তরের আশা করে। তো সেই হিসাবে আর কি বলতে গেলে একাডেমিক পড়াশোনা মানে দুনিয়াবি লাইনে ছিল দেখে হয়তো আমি খুব সহজে প্রশ্ন উত্তর দিতে পেরেছি। কারণ তারা এথিস্ট যারা, তারাও যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে, মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি, আমার ব্যাকগ্রাউন্ডটা একই ছিল। পার্থক্য ছিল এটাই যে আমি পারিবারিকভাবে ইসলামের ছোঁয়া পেয়েছি। আপনি কেন ব্লগে লেখালেখি শুরু করেছিলেন? নাস্তিক ও মুরতাদদের বিতর্কিত লেখাগুলোর উত্তর দিতেই? জি জি, ব্যাপারটা আসলে এরকমই। মানে আমি যখন দেখছি যে প্রচণ্ড ইসলাম বিদ্বেষী, মানে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনেরা প্রচণ্ডভাবে আল্লাহ রাসূলকে আক্রমণ করছে, ওই প্রেক্ষাপটে মূলত আমি ব্লগে ঢুকি। আমি ব্লগে গল্প কবিতা উপন্যাস লেখার জন্য ঢুকিনি। অনেকে গল্প কবিতা উপন্যাস লেখতো, অনেক কিছু লেখতো। আমি মূলত ধর্মীয় কারণে, মানে ধর্মীয় মানে তারা যে ইমান ধ্বংসের মিশনে নেমেছিল সে সময় নাস্তিক ব্লগাররা, তাদের সেই মিশনটা বন্ধ করার জন্য সেই নিয়তেই আমি ব্লগ জগতে ঢুকেছিলাম, মানে ইসলাম ধর্মকে প্রটেক্ট করার জন্য আর কি। আমার ব্লগ লেখাটা শুরুটা আসলে ওই সময় অনেক আগে, 2008-9 সালে। আচ্ছা, অনেক আগে 8 এবং 9 থেকে। 9 থেকে, হ্যাঁ। রাজীবের জানাজা ইস্যুতে আপনি কড়া ভাষায় ব্লগে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে আপনি কি লিখেছিলেন? আচ্ছা, ওই সময় যে সময়টা আসলে এখন ঠিক বোঝানো যাবে না, এখন অনেকে এগুলো বিশ্বাসও করতে পারবে না যে এইভাবে মানুষ মানে ধর্মকে আক্রমণ করেছে। এবার দুঃখজনক সত্য যে আমাদের সময় যে ব্লগগুলি ছিল, সামরিন ব্লগ, নাগরিক ব্লগ, আমার ব্লগ, মুক্তমনা ব্লগ, তো এইসব ব্লগের যারা এডমিন ছিল, মুক্তমনা ব্লগের কথা বাদ দিলাম, সামরিন ব্লগ, নাগরিক ব্লগ, আমার ব্লগ, সচলায়তন ব্লগ, ওইসব ব্লগের যারা মালিক পক্ষ মানে এডমিন ছিল, তারা প্রফেশনাল নাস্তিক ছিল, মানে ওরা অফিসিয়ালি নাস্তিক। তার সামরিন ব্লগে জানা অরিল, নরের নাগরিক অরিল, মানে তার অফিসিয়াল নাস্তিক তারা। এবং তার নাস্তিক লেখাগুলো প্রমোট করতো সবসময়, স্টিকি করতো, মানে প্রথম পৃষ্ঠা রাখতো। এবার আমরা যারা ইসলাম ধর্ম পক্ষে লেখালেখি করতাম, আমাদের বিশ্বের লেখা তারা মানে আমাকে তো প্রত্যেকটা ব্লগে ব্যান করেছে। সামরিন ব্লগ 2-3 বার ব্যান করেছে। ধর একটা আমার আইডি ব্যান করতো শাফি 86, পরে আমি আরেকটা আইডি খুলতাম ফারাবি 2012, তো মানে সবসময় ব্যান করেছে আমাকে। মানে সামরিন ব্লগ কখনোই ইসলামিস্টদেরকে টিকতে দিত না, সবসময় ব্যান করতো। নাগরিক ব্লগ, আমার ব্লগ, এখানেও মূলত ব্যান করতো। বা যদি একটা উদাহরণ দিই, যেমন আমি মানে যখন তারা নাস্তিকত্ব বা আল্লাহ রাসূলের বৈবাহিক জীবনে আক্রমণ করছিল, তখন আমি একটা লেখা লিখি যে গৌতম বুদ্ধ কি কখনো মানব জাতি আদর্শ হতে পারে? গৌতম বুদ্ধ তো স্ত্রীপুত্র ত্যাগ করে জঙ্গলে চলে গিয়েছিল, তাদের খোঁজখবর নেয়নি। আমি এই বিষয়টা নিয়ে আমি একটা ব্লগ লিখেছিলাম যে গৌতম বুদ্ধ কি কখনো মানব জাতি আদর্শ হতে পারে, সামরিক ব্লগে। তো এই ব্লগটা লেখার কারণে সাথে সাথে আমাকে ব্যান করা হয়। কিন্তু সামরিক ব্লগে দিস্তা আল্লাহ রাসূলের সম্মানিত স্ত্রী উম্মুল মুমিনিন, তাদেরকে নিয়ে বহু লেখা লিখছে, আসিম মহিউদ্দিন থেকে শুরু করে দাঁড়িপাল্লা দমাদম, এমনকি দাঁড়িপাল্লা দমাদমের লেখা সামরিক ব্লগে স্টিকে পর্যন্ত করা হয়। ঠিক আছে, মানে এরকম একটা সময় ছিল ওই সময়। রাজীব হত্যা ইস্যুতে আপনাকে গ্রেফতার করা হয়। আপনাকে কারা গ্রেফতার করেছিল এবং কোত্থেকে গ্রেফতার করেছিল, এবং তারা কি আপনাকে কোনো নির্যাতন করেছিল? রাজীব তো ছিল অফিসিয়াল নাস্তিক। রাজীব মানে সে থাবা বাবা নামে লিখতো। জি। সে প্রকাশে প্রচণ্ড অশ্লীল লেখালেখি করতো। সে তো মুসলিমের নামগন্ধ তার মাঝে ছিল না, এবং অফিসিয়ালি সে ইসলাম ধর্মকে আক্রমণ করতো, যদিও রাজীব মুসলিম পরিবারে জন্ম নিয়েছিল। তো যখন রাজীব হত্যা হয় তখন তো নাস্তিকরা সে অস্বীকার করে, তখন গণজাগরণ মজার সময় ছিল, না রাজীব ভালো মানুষ ছিল, ধর্মবিধি কিছু লেখে নাই, এগুলো মিথ্যা অপপ্রচার। তখন আমি তার জানাজা নামাজও পড়ানোর উদ্যোগ নিই আর কি। তখন আমি শক্তভাবে প্রতিবাদ করি, না তার জানাজা নামাজ হবে কীভাবে, আর সে তো অফিসিয়াল নাস্তিক, সে তো সারা জীবন এগুলির বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাহলে তো জানাজা নামাজ হতে পারে না। তো সে তারপর দেখছে নামাজ হবে, তখন আমি একটা স্ট্রেস দিই আর কি, একটু হত্যার হুমকি বা এরকম আর কি, যে রাজীবের জানাজা আমাকে হত্যাকার হবে যদি রাজীবের জানাজা নামাজ সে পড়ায় আর কি। এবার রাজীবের লাশ ঢাকা মিরপুর চিড়িয়াখানায় বাঘের খাদ্য হিসেবে দেওয়া হোক, মানে যেহেতু অফিসিয়ালি নাস্তিক, তাদের কীভাবে জানাজা হবে, কারণ তারা তো এই ধর্মকর বিরুদ্ধে সারা জীবন ছিল। তো সেই কারণে আর কি পরবর্তীতে আমি অ্যারেস্ট হই, আমাকে 6 মাস জেলে থাকতে হয় তথ্যপ্রযুক্তি আইনের 57 ধারায়। তা আমি বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি মানে তথ্যপ্রযুক্তি আইনের 57 ধারায় যার নামে শেষ হয়ে মামলা হয় আর কি। অভিজিৎ হত্যাকাণ্ডের অভিযোগে আপনাকে তৃতীয়বারের মতো গ্রেফতার করা হয়। সেই সময় আপনার অভিজ্ঞতা কী ছিল? যে তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম আর কি, চিটাগাং ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিলাম। তো রাজীব হত্যার 1 সপ্তাহ পরে আমাকে অ্যারেস্ট দেখানো হয় আর কি। তা আমাকে তখন এডিসি মশিউর আন্ডারে আমাকে অ্যারেস্ট দেখানো হয়, যিনি এখন কারাগারে আছে। তো আমাকে চট্টগ্রাম ক্যাম্পাস থেকে অ্যারেস্ট করা হয়, ডিবি আর কি। তো এরপরে সাথে সাথে তারা আমাকে নিয়ে যায় ঢাকায়।
মাইক্রোতে অনেক অত্যাচার করে আর কি আমার উপর, হাতুড়িতে পিটায় মারে, এই তার হাতুড়ি দেখে পায়ে বাড়ি দিত, ডিবি এডিসি মশহুর প্রচণ্ড শারীরিক নির্যাতন করতো আসামিদের উপরে, মাথায় মারে, অনেক অত্যাচার নির্যাতন করতো আর কি। তো তখন খুবই কষ্ট হয় আর কি। আমাকে মূলত রাজীব হত্যার সন্দেহ হিসেবে অ্যারেস্ট করা হয়েছিল, সাসপেক্টেড। পরবর্তীতে তারা দেখে যে না, আমি রাজীব হত্যার সাথে জড়িত না। আর এর মাঝে আবার রাজীব হত্যার কিছু আসামিকে গ্রেফতার করা হয়, নর্থ সাউথের কয়েকজন ছাত্রকে। তো সেই হিসেবে রাজীব হত্যার মামলাটা আমাকে আর দেওয়া হয়নি। এর বদলে আমাকে তথ্য উপজেলায় 57 ধারা একটা মামলা দেওয়া হয়। আর আমি ওই ধরা যায় একদিনের মতো আর কি গ্রেফতার পূর্ব সময়টা ছিলাম আর কি। প্রথমে আমাকে 54 চালান দেওয়া হয়, 54 ধারা, এরপরে তথ্য উপজেলায় 57 ধারা ও প্যারাগ্রাফ 506, মানে হত্যার হুমকি সংক্রান্ত যে ধারাটা, ওই 2 ধারায় মামলা করা হয় আর কি আমার বিরুদ্ধে আর কি। যেমনটি আপনি বলছিলেন যে ডিবি আপনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করেছিল এবং গাড়িতে আপনাকে শারীরিকভাবে নির্যাতন করেছিল, এই বিষয়টি একটু স্পষ্ট করলে ভালো হয়। আসলে নির্যাতন করেছিল এবং কারা করেছিল? মাইক্রোতে যতটুকু নির্যাতন করতে পারে, কিল ঘুষি, অনেক জোরে জোরে মারছে, ঘুষি মারছে, হাতুড়ি নিয়ে আসছিল, হাতুড়ি দিয়ে এই যে পায়ের গিরা এখানে বাড়ি দিত, এখানে মারলে ডাইরেক্ট ব্রেনে আঘাত করে, এইখানে বাড়ি দিত, মানে অনেক রকম বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতো আর কি, তার মানুষের কাছে কথা নেওয়ার জন্য, তথ্য নেওয়ার জন্য আর কি। তা আমাকে ভালো মারধর করেছে মাইক্রোবাসের ভিতরে, মানে কোনো রিমান্ড নাই, কিছু অ্যারেস্ট নাই। তখন তো আমি অফিসিয়াল অ্যারেস্ট দেখানো হয়নি, মানে ঘুমিয়ে আর কি। ওই সময় প্রচুর মেরেছে। এরপর পরবর্তীতে তার বুঝতে পারছে যে না, আমি আসলে এই ব্যাপারে তেমনটা জানি না, কারণ রাজীব হত্যা যখন হয় তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তথ্য দিতে বলেছিল, তথ্য যা রাজীব হত্যা কারা জড়িত এগুলো আমি জানি কিনা। আমি বলছি আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছি ওই সময়, আর রাজীব তো খুন হয়েছে মিরপুরে তার বাসায়। তা আমি কিভাবে জানবো যে রাজীবকে কারা হত্যা করেছে, এই আর কি। ডিবি তারপর আপনাকে ঢাকা নিয়ে আসে, এরপর ঢাকা নিয়ে আসে, যে এরপর আমাকে 54 চালান দেয়, তো সন্দেহ ভাজনদের ধারা 54, এরপরে 7 দিন না 10 দিন রিমান্ড খাটে। এরপর তথ্য জানে 57 ধারায় অ্যারেস্ট দেখানো হয়। রাজীবের জানা যায় হত্যার হুমকি ও প্যারাগ্রাফ 506, এই 2টা ধারায়। তারপরে কারাগারে ছিলেন 6 মাস কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র কারাগারে। এরপর জামিন মুক্তি পাই। জি, সালটা কত? 2013 সালের আগস্ট মাসে আমি জামিন মুক্তি পাই। আর অ্যারেস্ট হই 2013 সালের ফেব্রুয়ারি 25-26 তারিখে। আপনাকে তৃতীয়বার কারা গ্রেফতার করেছিল এবং কোত্থেকে গ্রেফতার করেছিল? আমি 2013 সালের আগস্ট মাসে জেল থেকে মুক্তি পাওয়ার পরে 1.5 বছর মুক্ত ছিলাম। 1.5 বছর মুক্ত ছিলাম। এই 1.5 বছরে আমি আমার জীবনের মূল লেখাগুলো লিখেছি। ঠিক এই 1.5 বছর পরে অভিজিৎ রায় হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় তখন আমি অ্যারেস্ট হই আর কি। তো ওই সময় আমি ফারাই ব্লগ প্রতিষ্ঠা করি, মুক্তমনা ব্লগের বিরুদ্ধে বেশ কিছু লেখালেখি করি। রকবি.com অভিজিৎ রায়ের বই বিক্রি বন্ধ করি। অভিজিৎ রায়ের যে হাদিস বিকৃতির কিছু নমুনা প্রথম পর্ব, এটা নিয়ে একটি ব্লগ লিখি। এবং অভিজিৎ রায় যে আসলে নাস্তিক বা সংশয়বাদী না, মানে মুসলমান ইমান ধ্বংস করার মিশনে নেমেছে, এই জিনিসটা আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। এবং তারা যে রেফারেন্সবিহীন লেখে এবং তাদের কাছে সকল দোষ শুধু ইসলাম ধর্মের, অন্যান্য ধর্ম নিয়ে তারা কখনো ওইভাবে আলোচনা করে না। তো এই জিনিসগুলো আমি উপস্থাপন করি আর কি সবসময়। তো যাই হোক, অভিজিৎ রায় হত্যাকাণ্ড সংঘটিত হয় ঢাকায় বই মেলায়। তা আমি খুব ভয় পাই যখন হত্যাকাণ্ড সংঘটিত হয়, কারণ আমি তো বাংলাদেশে কোর্ট কাছারি আগে ফেস করেছি, আগে আমি 2বার জেল খেটেছি, দেখছি যে কোনো কিছু না করেও আপনার প্রতি যদি সন্দেহ থাকে বা আপনি যদি কারোর প্রতি লেখালেখি করেন তাহলে আপনার জেলে ঢুকান যথেষ্ট। আগের বার রাজীবের জানা যায় আমাকে সংক্রান্ত জেলে ঢুকেছি। আর অভিজিৎ রায়ের সাথে আমার যে ক্লেশ ছিল এটা সারা বাংলাদেশ সবাই জানতো। তা বিশ্ববিদ্যালয়ের বই বিক্রি বন্ধ করেছিলাম আমি রকম.com। তো স্বাভাবিকভাবে তা আমি বুঝে ফেলেছি যে আমাকে অ্যারেস্ট করা হবে। আমার একটা ধারণা ছিল যে আমাকে হত্যা মামলা দেওয়া হবে না, আমাকে তথ্য বিজ্ঞানে 57 ধারে মামলা দেওয়া হবে, মানে আগে যেটা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে র্যাব ঠিকই আমাকে সিলেট থেকে গুম করে ঢাকায় 2 দিন গুম রাখে, পরে যাত্রাবাড়িতে অ্যারেস্ট দেখায়। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আমাকে প্রথম দিনই হত্যা মামলায় সন্ন্যাস দেখানো হয়, অভিজিতের হত্যা মামলায়। আমার যে কাজটা এটা লেখালেখি, তো সেই হিসেবে তো রাষ্ট্র আইনে তথ্য বিজ্ঞানে 57 ধারে মামলা হবে, হত্যা মামলা তো হতে পারে না। কারণ একটা লোকের বিরুদ্ধে আপনি লিখতে পারেন, যে আপনি কারোর বিরুদ্ধে লেখছেন মানে এই না যে আপনি তাকে হত্যা করছেন বা হত্যাকাণ্ডে জড়িত। লেখালেখি একটা সাধারণ ব্যাপার, লেখালেখি করার সময় তর্ক বিতর্ক, কিছু রাগ, এগুলি হয়। এই জিনিসটা এমন না যে একদম হত্যার পর্যায়ে যাবে। এই জিনিসটাকে তার তিলকে তাল করেছে সেই সময় মুক্তমনা যারা পরিচয় দিত, এবং তারা বুঝতে পেরেছে যে এখন একটা সুযোগ, যে এই সুযোগে আমরা ফারাবিকে জেলে ঢুকাতে পারবো দীর্ঘমেয়াদী। এবং তারা এই সুযোগটা কিন্তু মিস করে নাই। তারা এমনভাবে লেখালেখি শুরু করেছিল অনলাইনে যে ফারাবি অভিজিৎ হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড, সেই সব করেছে, সে জেলে ঢুকলেই সব মানে রহস্য বের হয়ে যাবে।
সিলেটের শহরে বন্দর যে এলাকাটা, ওখান থেকে আমি অ্যারেস্ট করা হয়েছিল রাতের বেলা। তা যারা আটক করেছিল সিভিল ড্রেসে ছিল, আমি ঠিক পরিচয় বুঝতে পারি না, তবে যে যতটুকু বুঝছি র্যাব অথবা ডিজিএফআই। আর যেখানে রাখছিল গুম রাখছিল, তো ওখানে কোনো ভেন্টিলেটর ছিল না, খুব কষ্ট, শ্বাসকষ্ট হতো, কারণ নতুন বাতাস ঢুকতো না, কোনো এসি রুম না, সাধারণ রুম, কোনো ফ্যানও ছিল না, খুব কষ্ট আর কি। আর 2 দিনই চোখ বেঁধে রাখছিল, পিছনে হ্যান্ডকাপ, 3 বেলা শুধু চোখ খুলে দিত ভাত খাবার খাওয়ার জন্য। ওই সময় প্রস্রাব বাথরুম সব ওই সময় করতে হতো, আর নামাজের জন্য চোখ খুলতো না। আর 5 ওয়াক্ত সালাত আপনার 3 মানে নিজের মতো করে পড়তে হতো আর কি। আমরা আজান শুনতাম কিন্তু নামাজ পড়তে পারতাম না। আর ঘুম তো শুধু আসলে আমি না, অনেকেই ছিল। এমনকি সবচেয়ে কষ্টদায়ক হলো যে আমাকে দিয়ে এরা থাল বাটি পর্যন্ত পরিষ্কার করেছে, মানে আমার পাশের রুমে অনেকে ঘুম ছিল, তো এরা যে ভাত খেত, তো ওই ভাতের থাল বাটিগুলি আমার কাছে নিয়ে আসতো র্যাবের কর্মকর্তারা, মানে সৈনিকরা, এবং আমাকে বলতো তুই যদি থাল বাটিগুলি ধস তাহলে তোর একটু বেশি সময় চোখটা খুলে রাখবো, মানে আপনি যতক্ষণ আপনাকে দিয়ে কাজ করাবে, মানে ভাত খাওয়া বা এটা, তত পর্যন্ত আপনার চোখটা খোলা থাকবে। তা আমি বলতাম ঠিক আছে, আমি রাজি আছি, বিনিময়ে একটু আমি রেস্ট পেতাম, মানে ধরেন 10-15 মিনিট আমার চোখটা খুলে থাকতো। এর সাথে সারা সময় চোখ বন্ধ রাখতো, পিছনে হ্যান্ডকাপ, ঠিক আছে। মানে আমাকে যে থালবাটি পর্যন্ত ধুয়েছে র্যাবের কর্মকর্তারা, ঠিক আছে। এতটা ইসলাম বিদ্বেষী ছিল এই র্যাব কর্মকর্তারা। তখন তো আপনি ঢাকায় ছিলেন? হ্যাঁ, ঘুম তো আমাকে ঢাকায় র্যাবের হেডকোয়ার্টারে রাখা হয়েছিল, র্যাব হেডকোয়ার্টারে। ঘুম পরবর্তী সময় যখন আপনাকে আটক দেখানো হলো তখন তো আমাকে ডিবিতে নিয়ে যাওয়া হয়। আমাকে র্যাব তো অ্যারেস্ট করে, কিন্তু র্যাব তো মামলা দিতে পারে নাই, মামলা তো হয়েছে ডিবিতে, মানে মিন্টু রোডে। তো আমাকে র্যাবের কর্মকর্তা ডিবিতে নিয়ে যায়। ডিবিটি ছিল কৃষ্ণপদ রায়, এডিসি ছিল মানস কুমার পোদ্দার, এডিসি। দুজনে কট্টর ইসলাম বিদ্বেষী। তো দুজনেই যখন দেখছে যে ফারাবী হিন্দু সাম্প্রদায়িকতা তাদের বিরুদ্ধে লেখালেখি করেছে, আর অভিজিৎ রায় তো হিন্দু ছিল, তারা সুযোগটা মিস করে নেয়। ওই মানে ডিবিতে যাওয়ার সাথে সাথে তারা আমাকে 3টে মামলায় আমাকে জড়িত দেখায় আর কি, অ্যারেস্ট দেখায়। ডিবিতে বা এরপরে আর কোনো নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন? হ্যাঁ, ডিবিতে আমি রিমান্ড খাটছি প্রায় 1 টানা 1 মাস। 1 মাস। যে অভিজিৎ হত্যাকাণ্ডে আমাকে 10 দিন রিমান্ড চাওয়া হয়, ম্যাজিস্ট্রেট ঠিক 10 দিন রিমান্ডে মজুর করে, ঠিক আছে। ওই সময় অনেক মারধর করা হয়, চোখে মারে, এখানে কানে অনেক জোরে থাপ্পড় মারে, কান ব্যথা করে, এখনো মারধর তো হিসাব ছাড়া, ঠিক আছে। এরপর আবার এফবিআই আসে এর মাঝে, এফবিআই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো এফবিআই কারণে আমাকে তারা ছাড়তে পারছিল না, রিমান্ড ছাড়া তখন আশা রাখা হয়ে যায় ডিবিতে। তো তখন তারা আবার একটা তথ্য জানে 17 মামলা দেয়। ওই মামলা আমি 7-8 দিন রিমান্ড খাটি। প্রত্যেক রিমান্ডে একটা ধরুন রিমান্ড দিচ্ছে 10 দিন, ওই রিমান্ডটা শেষ হতো 12 দিনে, যে ওই একদিন কোর্টে নিচ্ছে ওটা বাদ দিত, ওই আবার যেদিন কোর্টে নিবে ওটা বাদ দেয়, মানে এইভাবে হিসাব নিকাশ করে প্রায় 23-24 দিন একটা ছিল। এফবিআইয়ের কারণে আরো বেশি দিন রাখতে চেয়েছিল, এফবিআইয়ের কারণে। ওই সময় অনেক নির্যাতন করা হতো, নির্যাতন হিসাব ছাড়া, মিন্টু রুটিনে যে নির্যাতন করে। এফবিআইয়ের মধ্যে একজন কর্মকর্তা ছিল যে কলকাতা বংশোদ্ভূত আমেরিকান, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান, উনি বাংলা বুঝতে পারে। তো উনি ফারাবী ব্লগগুলো সব লেখা পড়েছিল, এগুলো অনুবাদ ইংরেজিতে ট্রান্সলেট করে আমাকে জিজ্ঞাসা করতো যে আমি কেন এইসব লেখালেখি করেছি। তারাও কোনো ছাড় দেন আমাকে, তারাও উল্টো আরও আমার ব্যাপারটা আরও জটিল করেছে, ঠিক আছে। এবং তারাও মূলত প্রচুর ইসলাম বিদ্বেষী, এফবিআই যে 4 জন আসছিল কর্মকর্তা। কারাগারে আপনি দীর্ঘ সময় কাটিয়েছেন, আপনার কারা জীবন সম্পর্কে কিছু বলুন। কারাগারের মতো কষ্টের জায়গা তো আসলে দুনিয়ায় আর কিছু নাই। মানে একটা প্রবাদ আছে যে আমার যে চরম শত্রু সেও যেন জেল না খাটে, ঠিক আছে। কারাগারে যেমন মশারির কোনো ব্যবস্থা নেই, সারা মশার কামড় খেয়ে ঘুমাতে হয়, ঠিক আছে। সরকারিভাবে কিছুই দেওয়া হয় না, শুধু সাবানটা দেওয়া হয়, টুথপেস্ট, টুথব্রাশ, টয়লেট টিস্যু এগুলো কিছু দেওয়া হয় না, কোনো কাপড় চোপড় দেওয়া হয় না। যদি আমি কইদে ছিলাম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, আবার আমার একটা মামলা 7 বছর সাজা হয়েছিল, তাই কইদে কাপড় দেওয়া হতো, কিন্তু এটা পরার যোগ্য না। আর কইদে কাপড় তো সবসময় পরা হয় না, ফাইল বা এইসব বিশেষ দিনে। কিন্তু সরকারিভাবে না কাপড় চোপড় দেওয়া হয়, না টুথব্রাশ দেওয়া হয়, না কোনো কিছুই দেওয়া হয় না কারাগারে। মানে একদম ব্রিটিশ আমলের জেল কোড দ্বারা কারাগার চলছে। আমি তো আসলে হাই প্রোফাইল আসামি ছিলাম, সেই হিসেবে তারা আমাকে একটু সম্মান করতো, কিন্তু আমাকে তারা অনেক কষ্ট দিয়েছে। এক রুমে অনেক সময় 5 জন করে থাকতে হয়েছে, ছোটো রুমে 12 ফুট বাই 12 ফুট, মানে দৈর্ঘ্য 12 ফুট, প্রস্থ 12 ফুট, এরকম এক রুমে 5 জন থাকছি। অনেক সময় অনেক কষ্ট দিয়েছে আর কি। তাই আমরা সরকারি ফোন পেতাম না, সরকারি ফোনে কথা বলার সুযোগ আমরা এই মানে 5 আগস্টে পরে পাই, এর আগ পর্যন্ত আমরা সরকারি ফোনে কথা বলার সুযোগ পাইনি। তার আমি তো হাই পারে চশমা পড়তাম, আমার চোখে লাইট আমি সহ্য করতে পারি রাতের বেলা, লাইট মানে অফ করে ঘুমালে আমার সুবিধা হয়, লাইট অন্ধকার, কিন্তু তারা এই ব্যাপারে কোনো ছাড় দেয়, লাইট জ্বালিয়ে ঘুমাতে হতো এবং একটু কষ্ট হতো আমার জন্য। আপনার পরিবার সম্পর্কে জানতে চাই, আপনার পরিবারে কে কে আছে? আমার পিতা মারা যায় 2011 সালে, তখন আমি জেলে ছিলাম না, বাইরেই ছিলাম আর কি। কিন্তু আমার মা মারা যায় অনেক আগে। তা আমার তো আসলে পিতা মাতাকে বেঁচে নেই, স্টেপ মাদার, স্টেপ সিস্টার আছে, তাদের আমার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই আর কি। তাদের যদি আগ্রহ থাকতো আমার ব্যাপারে, তাহলে আমি তো এতদিন লাগতো না জেল থেকে বের হতে, ঠিক আছে।
আর ওনারা আমার প্রতি বিরক্ত খুব। যেমন একটা উদাহরণ দিই, আমি এতদিন পর জেল থেকে বের হয়েছি, এখনও সেদিন আমার বাড়িতে পুলিশ গেছে, আমি তখন ঢাকায় ছিলাম, তা আমার আম্মা খুব ভয় পেয়েছে, কারণ ফেসিবাদের সময়টা তো বাড়িতে অনেক পুলিশ যেত, তো এখন তো ফেসিবাদ নাই, হয়তো এখন বলতেছে ব্রাহ্মণবাড়ি থানা ওসি যে হালনাগাদ তথ্যের জন্য আমরা এখানে আসছি। তা আপনারা দেখেন যে অনেক ছাত্রদের যুবলীগ তারা কিন্তু জামিনে মুক্ত এই ছাত্র হত্যা আন্দোলনে, থানার ওসিরা কিন্তু তাদের বাসায় যায় না, ছাত্রলীগ যুবলীগদের বাসায় যায় না, আওয়ামী লীগের বহু নেতা পলাতক তাদের বাসায় কিন্তু যায় না। তা আমরা যে দীর্ঘ সময় ফেসিবাদের জুলুমের শিকার, এতদিন জেল খেটে কারাগারে মুক্তি পেয়েছি, এখন হালনাগাদ তথ্য নেবার নাম করে আমাদের বাসায় যাওয়া হয়, আমাদেরকে হয়রানি করা হয়। তো সবচেয়ে কষ্ট লাগে যে সময় আমি বাসায় নেই, আমার আম্মা একা বাসায় আছে, সেই সময় যখন পুলিশ যায় তো কত একটা বিব্রতকর অবস্থা, কারণ উনি তো আগেও এই পুলিশের ঝামেলা ফেস করেছে ফেসিবাদের সময়, এখনও যে পুলিশ যায় বাসায়, তাহলে এটা কীরকম দেখায়? দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা চিন্তা করেন যে এতটা জুলুম তো মানা যায় না, যে ফেসিবাদের সময় জুলুমের শিকার, কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও এত কষ্ট করে জামিন করার পরও এই জুলুমের শিকার। তো অবশ্যই এই সকল পুলিশ কর্মকর্তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত যারা এই হয়রানিগুলো করছে আমাদেরকে, ঠিক আছে? তাহলে আপনার পরিবারে কে আছে বর্তমানে? আমার আসলে স্টেপ মাদার আছে, স্টেপ সিস্টার আছে, কিন্তু নিজের পিতা মাতাকে বেছে নেই, নিজের আপন ভাই বোনও কেউ নেই আর কি। আপনি বিয়ে করেননি? আমি এখন বিয়ে করতে পারি না, আমি তো আগে 2বার জেল খেটেছি, ওই সুযোগ হয়নি আর কি। আচ্ছা আচ্ছা। কারাগারে আপনি বিশেষ কাদের সঙ্গে থেকেছেন বা কাদের সঙ্গে দেখা হয়েছিল আপনার? কারাগারে প্রায় সবার সাথে থাকা হয়েছে আর কি। জসিদুর রহমানের সাথেও দীর্ঘদিন থাকা হয়েছে একই পাশের রুমে। পরে আমাদের জেনারেল সেক্রেটারি গোলাম পারোয়ার তার পাশের ব্লকে ছিল, মামুনুল হক হুজুরও পাশের বিল্ডিং ছিল, উরফান নেতাদের সাথে থাকা হয়েছে। তা আমাকে সবসময় হাই প্রোফাইল আসামি এদের সাথে রাখা হতো। অনেক জল্লাদও ছিল আমার পাশের জল্লাদ, যারা ফাঁসি কার্যকর করে, শিশু সন্ত্রাসী পিচ্ছি হেলাল, তারেক সাইদ মামুন, এদের সাথে রাখা হয়েছে। কাদের প্রচেষ্টায় আপনি জামিনে মুক্তি পেয়েছেন? তা আমার জামিনের জন্য মূলত যে হারুন ইজাহার হুজুর, নরসিংদীর আব্দুল বিনুর ইসলাম ভাই, বৈষম্যের কারামুক্তি আন্দোলন, আলতাফ ইসাক খান, ওনারা মূলত চেষ্টা করেছে আর কি। কিন্তু মূলধারা যে ইসলাম রাজনীতির দল তারা কখনো আমার ব্যাপারে তেমনটা আগ্রহ দেখেনি, বা 5 আগস্টের পরও তারা আমাকে মুক্ত করার জন্য কোনো উদ্যোগ নেয়নি। মনে যারা আমার মুক্তির জন্য কাজ করেছে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য না, মানে অরাজনৈতিক। যে হারুন ইজাহার হুজুর, বৈষম্যের কারামুক্তি আন্দোলন, আব্দুল বিনুর ইসলাম ভাই, এরা কিন্তু রাজনৈতিক দলে যুক্ত না, এরা স্বতন্ত্র উদ্যোগে কাজ করে আর কি। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন দেখতে চান? আপনার ভাবনা কি? আসলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমাদের সবার একতাবদ্ধ হওয়া উচিত। আমরা যেসব বিভিন্ন ডানপন্থী রাজনৈতিক দল আছে নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি মানে দেশের ধারা ঠিক না। ইলেকশন তো অবশ্যই হবে, কিন্তু এখন যে ইলেকশন নিয়ে যদি নিজেদের ঝগড়াঝাটি হয় নিজেদের শক্তি দুর্বল হবে, ঠিক আছে? ওই জন্য আসলে ডানপন্থী সবাই এক হওয়া উচিত, জাতীয় সরকার করা উচিত। এদের সময় যা জুলুমের শিকার এদেরকে অবশ্যই পুনর্বাসন করা উচিত, এদের ক্ষতিপূরণ দেওয়া উচিত, এদের জন্য কিছু একটা করা উচিত দেশবাসী। এগুলো তো কিছু হচ্ছেই না, উল্টো এদেরকে আবার নতুন করে হয়রানি শুরু করা হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। কারণ যে সময় উগ্রনাস্ত্রবাদ ছিল অনলাইনে, সেই সময় আমি ফাইট করেছি। এই কারণে কিন্তু আমার জীবনে কঠিন কঠিন মামলাগুলি এসেছে, আমি দীর্ঘ কারাবাস, ঠিক আছে? আমি এমন না যে মানে কোনো মিলি মামলায় জেলে ঢুকেছি বা অর্থ আত্মসাৎ এই যেত না। আমার যে পুরো কারাগারের জীবনটা, জেল খাটা, মামলা মোকদ্দমা এবং এখনও যে মামলা আছে কোর্টে হাজিরা দিতে হবে, সব কিছু কিন্তু ধর্মের কারণে হয়েছে, নাস্তিকদের বিরুদ্ধে ফাইট। তো এটা একটা অনুরোধ যে আমার লেখাগুলো আপনারা সংরক্ষণ করে রাখবেন। আমার জন্মদিনে আমি যা যা লিখেছি এটা আপনাদের পরিচিত যারা আছেন তাদের কাছে দিবেন আর কি। আর আমার একটা বই বের হবে খান পাবলিশার্স থেকে আর কি, প্রকাশক মাওলানা ইসাক খান আর কি। তো বইটা ইনশাল্লাহ অতি শীঘ্র বের হবে। তো বইটা আশা করি আপনারা বহুল প্রচার করবেন, বইটা যেন সবার কাছে পায় আর কি। তো ওই সময় আসলে সনাতন ধর্মাবলম্বী এদের বিরুদ্ধে আমি খুব কট্টরভাবে লেখালেখি করেছিলাম। আচ্ছা, এতটা আক্রমণাত্মক হওয়া আমার ঠিক হয়নি। তা আমি আমার লেখা যদি ওনারা কষ্ট পেয়ে থাকে, আমার হিন্দু ভাই বোনেরা, আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু দুষ্টা মূলত আপনাদেরই ছিল, কারণ আপনারাই আমাদেরকে আক্রমণ করেছিলেন বলে আমরা আপনাদের বিরুদ্ধে এই লেখাগুলো লিখতে হয়েছে। আসলে এতটা সনাতন ধর্মের একাংশ, কিন্তু এতটা আক্রমণাত্মক হওয়া আমার ঠিক হয়নি, এটা আমি স্বীকার করি। এই জন্য আমি যদি বলে ক্ষমা চাইতে রাজি আছি। কিন্তু আপনাদের উচিত যে এইভাবে ইসলাম ধর্মকে আক্রমণ না করা, কারণ আপনাদের এই লেখালেখিগুলোর কারণে বাংলাদেশে আজকে এত ঝামেলা হয়েছে, এত খুন খারাপ, এত কিছু হয়েছে। আপনারা যদি এই কাজটা না করতেন তাহলে বাংলাদেশের পরিবেশটা এরকম হতো না। তো সবাই সবার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকে, কেউ কারো ধর্মীয় যারা মানে ধর্মীয় নেতা, মানে ধর্মীয় যারা শ্রদ্ধাশীল ব্যক্তি তাদেরকে আক্রমণ না করি, এটা আমার অনুরোধ। ফারাবী ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক,
আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।